হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 যারা প্রিপেয়ার করছো এইচএস 2021 এর জন্য। তো আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি, থিওরি স্পেশালি শর্ট প্রশ্ন নিয়ে এবং কিছু নিউমেরিক্যাল প্রশ্ন নিয়ে। তো আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। স্থির তড়িতে তোমরা জানো 4টে চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তো আমরা লাস্ট দুটো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে প্রশ্ন খুব কম আসে তুলনামূলকভাবে। তো নেক্সট যে চ্যাপ্টার রয়েছে আমাদের সিলেবাসে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কিংবা তড়িৎ ক্ষেত্র। এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইভেন এর পরেরটা যে চ্যাপ্টার রয়েছে তড়িৎ বিভব, এবং তারপরে হচ্ছে ধারকত্ব কিংবা ধারক যাই বলো। তো আমরা পরপর আলোচনা করব। তো আমরা যেটা এই ভিডিওতে আলোচনা করব আমি সেটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে থিওরি প্রশ্ন, কারণ থিওরি তো এখান থেকে আসে, নিউমেরিক্যালও আসে। তো থিওরি প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে 2021 সালের জন্য, আসলে আমি তোমাদের টেক্সট বই ধরেই বলবো, যাতে করে প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ যারা বেশি নাম্বারের জন্য ট্রাই করছে কিংবা কম নাম্বারের জন্য, তাদের কোথায় আছে সেটা যেন খুঁজে পেতে অসুবিধা না হয়। অ্যানসারটা তোমাদের ছায়া প্রকাশনী বই থেকেই বলবো। আর শুধুমাত্র যেহেতু এটা 2019 সালের এডিশনের বই, তো যারা নিউ এডিশনের বই পেজ নাম্বার শুধু এদিক ওদিক হবে। নিউ এডিশনের পেজ নাম্বারটা একটু হয়তো কয়েক পেজ পরে হবে, কিন্তু মোটামুটি জিনিসটা কিন্তু একই। তো ওল্ড এডিশনের বই যদি বলা হয় তাহলে আমি পেজ নাম্বার 22 থেকে শুরু করছি, অর্থাৎ ফার্স্ট পেজ থেকে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে। তো এই ক্ষেত্রে যা থিওরি প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে, তাহলে আমি প্রশ্ন পরপরই বলছি। তো ফার্স্ট পেজে দেখবে তোমরা কুলম্বের সূত্র রয়েছে। তো কুলম্বের সূত্র পরীক্ষাতে লিখতে দেওয়া মুশকিল আছে, ওটা ক্লাস 10 এ মাধ্যমিকে ওটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, কিন্তু এইচএস এ নয়। তো ফার্স্ট পেজে তোমরা শুধুমাত্র কুলম্বের সূত্র প্রয়োগের যে শর্ত রয়েছে একদম শুরুতে, সেটাই ইম্পর্টেন্ট প্রশ্ন যদি ইম্পর্টেন্ট হয়। অন্য কিছু কিন্তু এই পেজে ইম্পর্টেন্ট নয়। এই পেজে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই এপসাইলন, অর্থাৎ তড়িৎ ভেদ্যতা। এই তড়িৎ ভেদ্যতা আর কিংবা এপসাইলন 0 যাই বলা না কেন, আমি এপসাইলন 0 যদি বলি তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো বইতে দেখবে ফার্স্ট পেজেই এই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা আর এই সম্পর্কটা রয়েছে। তো এখান থেকে এই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মাত্রা নির্ণয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। তো এটা একটু মাথায় রাখতে হবে, এর মাত্রা নির্ণয়। তাহলে ফার্স্ট পেজ থেকে দুটো প্রশ্নই বললাম, কারণ লিখলে অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য বলছি যে ফার্স্ট পেজ থেকে দুটো প্রশ্নই বললাম। একটা হচ্ছে কুলম্ব সূত্র প্রয়োগের শর্ত, দ্বিতীয় হচ্ছে আমাদের এই পারমিটিভিটি, ফ্রি স্পেস পারমিটিভিটি কিংবা তড়িৎ ভেদ্যতার মাধ্যমে তার মাত্রা নির্ণয়। যেহেতু সব পড়তে পারলে তো ভালো, ইম্পর্টেন্ট মানে কিছু তো বাদ দিতেই হবে, একটু সাজেস্টিভ যেহেতু। এরপর পেজ নাম্বার সেকেন্ড পেজ, তারপরেরটা অর্থাৎ পেজ নাম্বার 23। তো এখানে তোমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা জাস্ট এক্সপ্রেশন কিংবা ভেক্টর রূপটা জাস্ট দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি ইম্পর্টেন্ট। আর এখানে স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের যে পার্থক্য অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, কোনোদিন এসেছে কিন্তু আসেনি। তো আমি তবুও বলবো একটা পয়েন্ট অন্তত, একটা সিমিলারিটি, একটা ডিসিমিলারিটি, একটা ডিফারেন্স বলছি আর কি, জাস্ট দেখে রাখা আর কি। আর পেজ নাম্বার 23 এ একক আধান কিংবা এক কুলম্বের যে ডেফিনেশন, যেটা ক্লাস 10 এ ইম্পর্টেন্ট হতো, সেটা একবার চোখ বুলিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট না হলেও পড়ে রাখবে। এইবারে 24 নাম্বার পেজে আমাদের এই কুলম্বের সঙ্গে ইউএসি সম্পর্ক কিংবা ইউএমির সঙ্গে কুলম্বের সম্পর্কটা অঙ্ক করতে হেল্প হবে, তো ওটা একটু মনে রাখবে। আর 24 নাম্বার পেজেই তোমাদের এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কিংবা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ কে, এই যে এপসাইলন বাই এপসাইলন 0, তো এই ডেফিনিশনটা মাথায় রাখবে। আর যে উপরিপাতের নীতি আছে আধানে, তো জাস্ট অনেক সংখ্যক আধান থাকলে যে উপরিপাতের নীতি কিংবা কিভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আসছে সেটা নিউমেরিক্যাল করতেও তোমাদের সাহায্য করবে, সেইটা দেখে রাখা। আর পেজ নাম্বার 25 এ সেরকম কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, কিন্তু একটা জিনিস যে সিগমা, ল্যামডা আর রো, এই তিনজনে মানে এই তিনজন মানে কি তিন রকমের, এই তিন রকমের আধানের তলমাত্রিক যে ঘনত্ব, যেটা সিগমা যেটা তলমাত্রিক ঘনত্ব, এটা হচ্ছে রৈখিক ঘনত্ব অর্থাৎ লিনিয়ার চার্জ ডেনসিটি, এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, আর এটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। মানে রাফলি বলতে গেলে আমরা এরকম বলি, এরকম। তো এটাকে নরমালি এভাবে লিখছি, কিন্তু আমরা
জাস্ট এই আইডিয়াটা যে এটা ওয়ান ডাইমেনশনাল, এটা থ্রি ডাইমেনশনাল, এটা টু ডাইমেনশনাল, ইন্টিগ্রেশনে কিভাবে লিখি সেটা অঙ্ক করতে হেল্প হতে পারে। আর কিন্তু এই পেজ থেকে সেরকম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয় না। পেজ নাম্বার 26 থেকে তোমাদের পরপর বলতে গেলে অঙ্কগুলো রয়েছে, উদাহরণ অঙ্কগুলো রয়েছে, সেগুলো রয়েছে প্রায় 23টা অঙ্ক রয়েছে। তো এই 23টা অঙ্কের মধ্যে সব দেখতে পারলে তো অবশ্যই ভালো, না হলে তোমরা কাজ করতে পারো। প্রথম দুটো অঙ্ক যাদের উত্তর দেখবে একটা 42 ইএসইউ, একটা 168 ইউসিউ, হয়তো নতুন বইতে যদি দাগ নাম্বার লিখে থাকে ওই জন্য উত্তরটা বললাম। আর দেখবে দুয়ের দাগে পরাবৈদ্যুতিক ধ্রুবক বের করতে বলেছে, যেখানে যার উত্তর হচ্ছে 2.25। তো এটা একটু সহজ অঙ্ক, তবু যদি কাজে কিছু লাগে। আর হচ্ছে তোমাদের ওই 5-এর 4-এর দাগে যেটা এইচএস 91 সাল লেখা রয়েছে, দেখবে দুটি একই প্রকার সমান আধান বিশিষ্ট যেটা সেটা। আর 6-এর দাগে যে অঙ্কটা রয়েছে উপাংশ একে 3 ইএসইউ 4 ইএসইউ এবং 5 ইএসইউ ধনাত্মক আধান, তো এই টাইপের অঙ্ক দেখা। আর 7-এর দাগে যে কি অবস্থানে রাখলে বিকর্ষণ বলটা সর্বাধিক হবে, এই টাইপের প্রশ্ন, অর্থাৎ 7-এর দাগটা দেখবে। নেক্সট এটা দেখবে 10-এর দাগের প্রশ্ন, দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রতিটির মান 2 ইএসইউ এবং অপর একটি বিন্দু আধানের মান q, তখন সাম্যাবস্থায় আছে, তাহলে q আধানের মান অবস্থান প্রকৃতি নির্ণয় করো। তো সেই প্রশ্নটা। নেক্সট যেটা ভালো করে তোমরা দেখবে সেটা হচ্ছে 17-এর দাগের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে সমান 4টি আধান রাখা আছে, সেই অঙ্কটা ভালো করে করবে তোমরা। তারপর নেক্সট যে প্রশ্ন তোমরা ভালো করে করবে সেটা হচ্ছে 20-এর দাগের প্রশ্ন, কিউ আধানযুক্ত m ভরের একটি গোলককে l দৈর্ঘ্যের একটি সুতো এক প্রান্তে বেঁধে, সেটা ভালো করে করবে। তো এই প্রশ্নগুলো একটু মোটামুটি ভালো করে করবে, সব করতে পারলে তো ভালো, আমি মিনিমামটা বলছি অন্তত। নেক্সট দেখবে পেজ নাম্বার 34 এর লাস্টের এডিশন বইতে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিংবা তীব্রতা। তো এই ডেফিনেশন গুলো কিন্তু আসতে পারে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, সিজিএস একক কি, এসআই একক কি, সিজিএস এসআই এককের মধ্যে সম্পর্ক। তো এই 34 নম্বর পেজের ডান দিকে তোমরা দেখবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য স্বাভাবিক একটা ভেক্টর রাশি। তো এদের যে একক, মাত্রা, সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক রয়েছে দেখবে। তো এই পার্টটা কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবং তড়িৎ ক্ষেত্রের মাত্রা নির্ণয়, মাত্রাকে অনেকে হালকা ভাবে না, যে মাত্রা এরকম কি 9 থেকে করছি, 10-এ করেছি, 11-এ করছি, 12-এ করছি, তবুও পরীক্ষায় দেখা গেছে মাত্রা ভুল করতে গিয়ে। চৌম্বক ক্ষেত্রে মাত্রা বের করতে বলা হয়েছে, তাতেও দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 5 জনে ভুল হয়ে গেছে। তো ওই জন্য ক্যাজুয়ালি নিতে নেই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র যে রয়েছে ভেক্টর, তার মাত্রা নির্ণয়, তো সেটা তোমরা করবে। নেক্সট হচ্ছে এই 35 নম্বর পেজে দেখবে এরকম একটা প্রুফ রয়েছে যে 1 নিউটন পার কুলম্ব ইকুয়ালস টু 1 ভোল্ট পার মিটার। এমসিকিউ কিংবা শর্ট প্রশ্নতেও থাকে 1 নিউটন পার কুলম্ব নিচের কোনটির সঙ্গে সমান, তখন এই অপশনটা হবে। আর এটা প্রমাণও আসতে পারে, আমাদের বইতে পেজ নাম্বার 35 এর শুরুতেই প্রমাণটা করা রয়েছে, ছোট্ট একটা প্রমাণ এক লাইনে, তো সেটা তোমরা করবে। আর F equals to EQ, অর্থাৎ বল যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইনটু আধান, তো সেই ফর্মুলাটা মনে রাখা। এখানে অঙ্ক রয়েছে অনেকগুলো, তো এই অঙ্কগুলোর মধ্যে আমি তোমাদের বলবো এইখানে স্পেশালি 1 থেকে 3 প্রথম যে 3টে অঙ্ক রয়েছে এটাকে কিন্তু কোনোভাবে বাতিল করা যাবে না, এটা ভালো করে দেখতে হবে। 36 নম্বর পেজে যে 5-এর অঙ্কটা রয়েছে, যে দুটি 1 ইউনিট ঋণাত্মক তড়িৎ আধান, সেই অঙ্কটা ভালো করে দেখবে। তারপরে 6-এর দাগে দেখবে 80 মিলিগ্রাম ওজনের একটি দোলক পিণ্ডের একটা অঙ্ক রয়েছে, সেটা ভালো করে দেখবে। 7-এর দাগে দেখবে দুটি একই ধরনের বল নিয়ে একটা প্রমাণ আছে, x equals to 2q2l by mg to the power 1/3, সেই প্রমাণটা ভালো করে দেখবে। নেক্সট এটা হচ্ছে 38 নম্বর পেজে একটা ইলেকট্রনের 10-এর দাগে প্রশ্ন, একটা ইলেকট্রনের সমান আধানযুক্ত একটি জলবিন্দু, সেই প্রশ্নটা দেখবে ভালো করে। আর নেক্সট যে প্রশ্ন তোমরা ভালো করে দেখতে পারো, এখানে ম্যাথমেটিক্যালি আর খুব না দেখলেও হবে, কিন্তু পেজ নাম্বার 40-এ একটা প্রমাণ রয়েছে, আহিত পরিবাহী নিকটবর্তী কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এরকম একটা প্রমাণ রয়েছে। এই ক্ষেত্র প্রাবল্য, এই প্রমাণটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 মার্কস কিংবা 3 মার্কসে থাকবে, এটাকে কুলম্বের উপপাদ্যও বলা হয়। এই প্রমাণটা ভালো করে করে দিয়ে ফাইনালে এই প্রমাণটা 2 মার্কস কিংবা 3 মার্কসে। তারপর তড়িৎ বলরেখা রয়েছে, তড়িৎ বলরেখার সংজ্ঞা পড়বে,
তড়িৎ বলরেখা ধর্ম পড়বে, ধর্ম অনেকগুলোই রয়েছে। তড়িৎ বলরেখা যেমন ধনাত্মক থেকে বেরোচ্ছে ঋণাত্মকে ঢুকছে সেই কনসেপ্টটা রাখা। আর তড়িৎ বলরেখা দেখবে সেখানে অঙ্কনও কিছু রয়েছে, সমান পরিমাণের আধান দুটো রয়েছে, ধরো পজিটিভ পজিটিভ রয়েছে, নেগেটিভ নেগেটিভ রয়েছে, কিন্তু পজিটিভ একটা নেগেটিভ একটা, তাকে ড্র কিভাবে করা হয় জাস্ট ড্রয়িংটা। আর বলরেখার সঙ্গে তড়িৎ প্রবাহের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ কি কত সংখ্যক বলরেখা যাচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অভিলম্ব বরাবর, সেই বলরেখার সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটাই আলটিমেটলি তড়িৎ ফ্লাক্স হয়। তো এটা একটু মনে রাখা, সেটা 41 নম্বর পেজে ডান দিকেই রয়েছে। এটা জাস্ট শর্ট প্রশ্নের জন্য মনে রাখা। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এই আইডিয়াটা দিয়েছিলেন। 42 নম্বর পেজে শুরু হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এটা খুব গুরুত্বপূর্ণ মানে পার্ট বলতে পারো এই চ্যাপ্টারে। হয়তো যতটা এইচএসে আসা উচিত ততটা আসেনি, কারণ আগে তো নাম্বার কমও থাকতো আর 8 মার্কস থাকতো পুরোটা থেকে, সেটা বেড়েছে এবারে। তো তড়িৎ দ্বিমেরু, তোমরা প্রথমে তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা এক্সাম্পল, সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণতা হচ্ছে ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ পি, সেই পি এর সংজ্ঞা, আর সেখান থেকে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সিজিএস এবং এসআই একক এবং এর মাত্রা নির্ণয় শর্ট প্রশ্নের জন্য বলে রাখলাম। এবারে প্রমাণে কি না, তিনটে প্রমাণ থাকে দেখো। একটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের উপস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, নেক্সট হচ্ছে আমাদের দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, নেক্সট হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে। এবার দেখো তিনটে অ্যাকচুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট, সত্যি কথা বলতে গেলে তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে সেরকম বাদ না দেওয়াই ভালো। যে নেহাত তোমরা বাদ দিতে চাও তাহলে শেষের দুটো করো, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক করো আর যে কোনো অবস্থানের জন্য করো, প্রথমটা রিস্ক নিতে পারো। কিন্তু আমি বলবো তড়িৎ দ্বিমেরুর শুরু থেকে শেষ অবধি থিওরি হোক অঙ্ক হোক সব করে যাওয়া আমাদের কিন্তু অবশ্যই উচিত, যে কোনো একটা কিন্তু আসতে পারে। তো ওই জন্য আমি বলবো তড়িৎ দ্বিমেরু নিয়ে রিস্ক না নেওয়াই ভালো। পেজ নাম্বার 44 এ তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক আছে, মানে যে প্রমাণটা তোমরা জানো টাউ ইকুয়ালস টু পি ক্রস ই কিংবা পি sin থিটা থেকে শেষ হয়, সেখান থেকে সর্বোচ্চ সর্বনিম্ন মানগুলো আমরা বের করি। তো এই প্রমাণটা কিন্তু ভেক্টর উৎস, এটা কিন্তু ওই তড়িৎ প্রবাহ বের করা লম্ব অবস্থানে কিংবা যে কোনো অবস্থানে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তড়িৎ দ্বিমেরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সংজ্ঞাগুলো, একক মাত্রা, তারপরে এটা তড়িৎ ক্ষেত্র প্রবল থেকেও বেশি। তারপর দেখবে অঙ্ক রয়েছে, অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা, যে উদাহরণ রয়েছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউর জন্য। তারপর যে বাকি অঙ্ক রয়েছে তোমরা জাস্ট দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট না হলেও সাথের দাগে একটা টর্কের অঙ্ক রয়েছে, সেটা দেখতে পারো। নেক্সট দেখবে আমাদের ছায়া বইতে এরকম রয়েছে, সাঁতরা বইতে অবশ্য এরকম নেই। পরাবিদ্যুৎ বলে একটা জিনিস রয়েছে, যেটা এইচএস অনেকদিন ধরে ডিউ আছে, খুব একটা আসছে না। তো এখানে তোমাদের কাজ হতে হবে যে পরাবিদ্যুৎ কি না, মূলত একটা অন্তরক। তো পরাবিদ্যুতের মধ্যে দুটো শ্রেণীবিভাগ রয়েছে, পোলার সাবস্টেন্স, নন পোলার সাবস্টেন্স, অর্থাৎ মেরুবর্তী পদার্থ এবং অমেরুবর্তী পদার্থ। ওদের কাকে বলে, ওদের উদাহরণ, আর তড়িৎ ক্ষেত্রে মেরুবর্তী পদার্থকে রাখলে কিংবা অমেরুবর্তী পদার্থকে রাখলে কি হয় সেই ঘটনাটা লিখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তড়িৎ মেরুবর্তিতা, অর্থাৎ পরাবিদ্যুতের যে মেরুবর্তিতা সেটা কাকে বলে সেটা এক্সপ্লেন করা। তো এটা তোমরা ছায়া বইতে তো রয়েছে, কিন্তু আমি বলবো একটু সাঁতরাও দেখতে, সাঁতরাতে একটু ভালো এক্সপ্লেনেশন রয়েছে। কারণ ছায়ার বইতে ওই মেরুবর্তিতা পরিমাপ করার যে রাশিমালা কিংবা এক্সপ্রেশনটা, যেটা হচ্ছে আলফা, যাকে আমরা বলি পোলারিজেবিলিটি, সেই পোলারিজেবিলিটি নিয়ে ছায়া বইতে কিন্তু কোনো আলোচনা নেই। ওই জন্য তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা দেখবে, সেখানে আলফা নিয়ে আলোচনা রয়েছে, ডেফিনিশন, তার মাত্রা নির্ণয়, তার একক সবগুলো রয়েছে, সেটা সাঁতরা থেকে তোমরা দেখে নিই। আর 48 নম্বর পেজে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা রয়েছে, তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা এবং তার যে এক্সপ্রেশন, অর্থাৎ phi equals to তোমরা জানো ইন্টিগ্রেশন ওয়াইজ লিখলে আমরা এইভাবে লিখি E dot ds। তো সেখান থেকে ফ্লাক্সের ডেফিনিশন, ফ্লাক্সের একক, মাত্রা, কখন পজিটিভ ফ্লাক্স হয়, ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, সবগুলোই তোমাদের দেখো পেজ নাম্বার 48 এ রয়েছে। তো এটা ভালো করে তোমাদের পড়তে হবে। পেজ নাম্বার 49 এ গাউসের উপপাদ্যের বিবৃতি রয়েছে। তো বিবৃতি তো অনেকবারই পরীক্ষায় এসেছে ফাইনালে, কিন্তু গাউসের উপপাদ্যের যে প্রমাণটা, আধান যখন একটা বদ্ধ পরিবাহীর ভেতরে কিংবা বাইরে রয়েছে, তো দুটো প্রমাণ হয় ভেতরে এবং বাইরে মিলে। তো সেই প্রমাণ কিন্তু এইচএসসি নিউ সিলেবাসে একবারও আসেনি, অর্থাৎ 2015 থেকে 2019 অবধি কিন্তু আসেনি। 2020 প্রশ্ন তো আমরা জানি না, পরীক্ষা হয়নি। তো সেই জন্য ইম্পর্টেন্ট কম, কিন্তু চান্সেস 50-50 বলতে পারো, আসতেও পারে। লেস দ্যান 50% অনেকটাই কম চান্সেস, কিন্তু তবুও একটা 20-30% মতো চান্স রয়ে যাচ্ছে। তো বাদ না দেওয়াই আমার মনে হয় ভালো হবে।
কিন্তু আমি খুব বেশি ইম্পর্টেন্ট মনে করি না যে গাউসের উপপাদ্যের প্রমাণ, আমার এটা ব্যক্তিগত মতামত। আর গাউসের উপপাদ্যের যে প্রয়োগ রয়েছে, আমি তোমাদের বলবো গাউসের উপপাদ্যের একদম শুরু থেকে শেষ অবধি অর্থাৎ 52 পেজ অবধি মোট যে প্রয়োগ রয়েছে, অর্থাৎ প্রথম রয়েছে বিন্দু আধানের জন্য, তারপরে সুষম আহিত পাতলা গোলীয় ফলকের ভেতরে বাইরে, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী অর্থাৎ তারের মতো, তো সেটা তো 2019 ছিল। তারপরে অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাত, যেটা পেজ নাম্বার 51 এ। আর পেজ নাম্বার 52 তে আহিত পরিবাহী নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য E সিগমা বাই এপসিলন। আমি বলবো কোনোটাই বাদ দেবে না, গাউসের উপপাদ্যের প্রয়োগ যে কোনো একটা ফাইনালে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তো সব কটা করে যাওয়া আমার মনে হয় তোমাদের উচিত, কোনোটা বাদ দেবে না। যদি বাদ দিতেই হয় তবে প্রথমটা বাদ দিতে পারো, যেটা থেকে কুলম্বের সূত্র প্রমাণ হচ্ছে, অর্থাৎ বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, যেখানে E q বাই 4 পাই k এপসিলন 0 r স্কয়ার প্রমাণটা রয়েছে। এইটা তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু এটা চাইলে বাদ দিতে পারো, বাকিগুলো সব করতে হবে। কিন্তু আমার যদি সাজেশন নেবে, আমি বলবো গাউসের উপপাদ্য প্রত্যেকটা প্রয়োগ দেখো, কারণ ওটার কোনো ঠিক নেই, যে কোনো একটা দিতে পারে। তারপর দেখবে গাণিতিক উদাহরণ যে রয়েছে, তো আমি বলবো গাউসের যে গাণিতিক উদাহরণগুলো রয়েছে 1 থেকে 6, প্রথম যে 6টা অঙ্ক এই পেজ নাম্বার 52 এবং 53 কোনোটা বাদ দিও না, এটা সবাই করে যেও, বরং শেষের যে 2-3টে বাদ দিতে পারো, শেষে মানে মাঝে। তারপর দেখবে 9, 10, 11 তে 3টে অঙ্ক রয়েছে, E 6i cap 3j cap, 9 দাগে 10 এর দাগে E 5i cap plus 3j cap, আর 11 দাগে দেখবে একটা তলমাত্রিক ঘনত্ব দিয়েছে, একটা সুতো দিয়ে একটা আটকানো রয়েছে একটা ধাতব বল। তো এটা যেটা রয়েছে, এটা তোমাদের এই শেষের 3টে অঙ্ক এবং প্রথমের 6টা অঙ্ক তোমরা ভালো করে করেছো। তারপর তোমার হর্সের প্রশ্নগুলো রয়েছে, থিওরিটা এই চ্যাপ্টারে নেই। তো হর্সে আমি বলবো তোমাদের ভালো করে যদি পড়তেই হয়, সেটা হচ্ছে আমাদের 56 নম্বর পেজ পুরনো বইতে, যে 7 দাগে একটা রয়েছে সমগ্র ব্যবস্থা সাম্য অবস্থায় থাকবে কোন শর্তে, সেটা সেই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হচ্ছে আমাদের এই 57 পেজে 13 দাগে একটা প্রশ্ন রয়েছে, যে দুটি কণার মধ্যে কি উপাদানকে ভাগ করা হলো, কার্যকর বল কখন সর্বাধিক হবে আধানের মানের জন্য, সেইটা। আর হচ্ছে 15 দাগের প্রশ্ন, একটি পরিবাহী পৃষ্ঠের ঠিক বাইরে তড়িৎ ক্ষেত্র পৃষ্ঠের অভিলম্ব হয় কেন। তারপর হচ্ছে আমাদের 17 দাগে গাউসের উপপাদ্যের তাৎপর্য। তারপর 18 দাগে বলরেখার শুরু ও শেষ কি একই পরিবাহীতে হতে পারে, সেটা। আর 19 দাগের প্রশ্ন গাউসীয় তলের বৈশিষ্ট্য। তারপরে তোমরা এই 21 দাগ তড়িৎ দ্বিমেরু একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এমন ভাবে স্থাপন করা হলো, এটা। তারপর 23 দাগ একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে টর্ক ও বল কোনটা ক্রিয়া করবে, তো এটা একটা ব্যাপার। 24 দাগ কোন তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত হলে ফ্লাক্স সর্বাধিক হবে। তারপর হচ্ছে 25 দাগ 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বেলুন নিয়ে যে প্রশ্নটা রয়েছে। তারপরে 28 দাগ একটা চোঙের ছবি আছে, দেখবে যে 2.83 নম্বর চিত্রে প্রদর্শিত চোঙে যে তড়িৎ ফ্লাক্সের মান, সেই প্রশ্নটা। তারপরে 30 দাগ যে 12 দৈর্ঘ্যের একটা তড়িৎ দ্বিমেরু, সেই প্রশ্নটা। তো আর এখানে সেরকম নয়, কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা যেটা কাজ করবে, এনসিইআরটি কিছু প্রশ্ন রয়েছে, সেটা দেখতে পারলে ভালো হয়। যেরকম আমি বলবো এনসিইআরটি শুরুতে আমরা 4 দাগ কিংবা আমাদের 7 দাগ, 9 দাগ, আর হচ্ছে আমাদের এই 8 দাগ, 14 দাগের থিওরি প্রশ্নটা। তারপর হচ্ছে আমাদের 19 দাগ। আর অনুশীলনী থেকে তোমরা এমসিকিউ যদি সবাই করে থাকো, সেটা একবার ভালো করে দেখে যাও। এক্সারসাইজ অনুশীলনী যে এমসিকিউ গুলো ছিল, সেগুলো যথেষ্ট ভালো ভালো প্রশ্ন রয়েছে যদি পারো। আর সেট 1 সেট 2 তে যদি অঙ্ক করে থাকো, এখন আর তো নতুন করে করে লাভ হবে না, খুব বেশি সময় পাবে না। যদি করতে পারো ভালো, আগে যদি করা থাকে সেগুলো একটু প্র্যাকটিস করে যাও। আর চ্যাপ্টারের শেষে দেখবে WBCSC এইচএস এর পূর্ব যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্ন উত্তর করা রয়েছে, সেটা একবার দেখে নেওয়া, তাহলে ধারণাও হয়ে যাবে যে এইচএস এ আগে কিরকম প্রশ্ন এসেছে। তো সেটা সবসময় সব অধ্যায় WBCSC প্রশ্ন দেখতে হয়, সেটা খুবই কাজে লাগে। তো আমি এখানেই আলোচনা শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ শর্ট প্রশ্ন এই চ্যাপ্টারে আলোচনা করব নেক্সট ভিডিও, এবং তারপরের ভিডিওতে কিছু অঙ্ক, ছোটখাটো অঙ্কগুলো, বেশি বড় অঙ্কতে যাব না।
প্রশ্নগুলো আলোচনা করব তোমাদের সঙ্গে, তারপরে চ্যাপ্টারটা কমপ্লিট করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে এমসিকিউ এবং শর্ট প্রশ্ন নিয়ে চ্যাপ্টারে আলোচনা করব কিছু। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।